সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা কৃষি, প্রাণী সম্পদ এবং মৎস্য এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত সফল ঘটনা আছে, গবেষণা আছে বা বিভিন্ন পর্যায়ের যে সমস্যা আছে সেগুলোকে তুলে ধরি এবং সেগুলোকে নিয়েই কিন্তু প্রতিবেদন উপস্থাপন করে থাকি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশি আম উৎপাদন হয়, তবে তার মধ্যে আম উৎপাদনের ক্ষেত্রে দেশের প্রায় 15টির মতো জেলা এখন শীর্ষে রয়েছে। সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং দক্ষিণে আমাদের পার্বত্য অঞ্চল, এই জেলাগুলোতে অত্যন্ত সুস্বাদু আম উৎপাদিত হচ্ছে এবং বাংলাদেশে গড়ে প্রায় 25 লাখ মেট্রিক টন আম উৎপাদন হয় বছরে। আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিমধ্যে বাংলাদেশ প্রায় 39টি দেশে আম রপ্তানি করছে। মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, কানাডা সহ সম্প্রতি চীনে সর্বশেষ আমাদের আম রপ্তানি হয়েছে। এই ফল রপ্তানি করতে হলে যে আন্তর্জাতিক মানদণ্ড, সেই মানদণ্ড অনুসরণ করতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের উত্তম কৃষি চর্চার মানদণ্ড। চলুন আমরা এই বিষয়ে আজকে একটি প্রতিবেদন দেখে আসি। আম বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টি সমৃদ্ধ অর্থকরী ফসল। বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ আম উৎপাদন হয় তার একটি বড় অংশ যথাযথ সংগ্রহোত্তর ব্যবস্থাপনার অভাবে গাছ থেকে সংগ্রহের পর বিভিন্ন ধাপে নষ্ট হয়ে যায়। আম চাষকে লাভজনক করতে হলে উন্নত সংগ্রহ উত্তর ব্যবস্থাপনা অনুসরণ খুবই জরুরি। মাঠে উৎপাদন পর্যায়ে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ফলের গুণমান ও নিরাপদতা নিশ্চিত করতে হবে, কারণ গাছ থেকে সংগ্রহের পর ফলের গুণমান বাড়ানোর তেমন কোনো সুযোগ নেই। উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ করে গুণমান সম্পন্ন নিরাপদ আম উৎপাদন করতে হলে দেশে ও বিদেশে চাহিদা আছে এমন জাতের আমের বাগান গড়ে তুলতে হবে। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষাবাদ করতে হবে এবং সঠিক পরিমাণ সার ও সেচের ব্যবস্থা করতে হবে। সাম্প্রতিক সময় বলা হচ্ছে যে আমকে বিদেশে রপ্তানি করতে হবে এবং আমকে বিদেশে রপ্তানি করতে চাইলে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সেইটিকে কিন্তু অনুসরণ করতে হবে। সেই বিষয়ে কিন্তু বর্তমান সময়ে কাজ শুরু হয়েছে। আমরা বলছি আমাদের যে পরিমাণ ফল উৎপাদন হয় তার থেকে কিন্তু বেশ কিছু পরিমাণ ফল আমরা বিদেশেও রপ্তানি করতে পারি এবং সেখান থেকে কিন্তু আমরা বড় ধরনের অর্থ উপার্জন করতে পারি। এই বিষয়গুলোকে মাথায় রেখেই পার্টনার প্রকল্পের আওতায় নিরাপদ আম উৎপাদনের কার্যক্রম চলছে বিভিন্ন এলাকাতে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উচ্চমানের আম উৎপাদন করে রপ্তানিকারকদের কাছে যদি বিক্রি করা যায় তাহলে উৎপাদনকারী কৃষকরা যেমন একদিকে ন্যায্য মূল্য পাবেন, অপরদিকে তারা কিন্তু নিজেদের জীবনকে সমৃদ্ধ করতে পারবেন। পার্টনার প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালনা করছে কৃষি বিপণন অধিদপ্তর, যারা একই সাথে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং একই সাথে সেগুলোকে মার্কেটের সাথে লিঙ্কেজ করিয়ে দিচ্ছেন। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে উৎপাদিত নিরাপদ ও মানসম্পন্ন আমের একটি মেলা অনুষ্ঠিত হয় কৃষকের বাজারে। রাজধানীর মানিক মে এভিনিউয়ের কৃষকের বাজার বলে যে জায়গাটি আছে, সেখানে এই ধরনের আমের মেলা অনুষ্ঠিত হয় এবং সেটি উদ্বোধন করেন সম্মানিত কৃষি সচিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, উত্তম কৃষি চর্চা, কৃষির ভবিষ্যৎ, আমরা সকলে এই কথাটা জানি। আমি এখন কথা বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ার সঙ্গে, যিনি আজকে এখানে পার্টনার প্রজেক্টের আওতায় গ্যাপ নীতিমালা অনুসরণ করে যে আম উৎপাদিত হয়েছে সেই উৎপাদিত আমের বাজারজাতকরণের উদ্বোধন করতে এসেছেন। স্যার, আপনাকে শুভেচ্ছা জানাই মাটি ও মানুষের পক্ষ থেকে। স্যার, বাংলাদেশে গ্যাপ অনুসরণ করে আম উৎপাদন হচ্ছে, যেটা আপনি আজকে উদ্বোধন করলেন, এর রপ্তানি সম্ভাবনা কতটুকু এবং আমাদের কৃষকরা কীভাবে লাভবান হবে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখেছেন যে আমাদের এখানে আমাদের গ্যাপ মেনটেন করে বা উত্তম কৃষি চর্চা করে অনুসরণ করে আমাদের কৃষক ভাইরা দেশের বিভিন্ন জায়গায় কৃষির জন্য, বিশেষ করে আমের জন্য তারা চাষ করেছেন। অনেক সময় এগুলোকে নিয়ে নানান রকমের ভেজাল পণ্য আমাদের মাঝে নিয়ে আসেন, যেটা সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আমরা যেটা চাচ্ছি কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের মাধ্যমে
যাতে করে কৃষকগণ মোটিভেটেড হন এবং তারা বুঝতে পারেন, প্রশিক্ষিত হন যে কী করলে আসলে সত্যিকার অর্থে উত্তম কৃষি চর্চা হবে এবং যেটার মান নিশ্চিত হবে এবং তাদের আবার কোনো আর্থিক ক্ষতি হবে না এবং তারা লাভবান হবে। এবং জনগণ যারা বা আমার যারা ভোক্তা যারা রয়েছেন তারাও নিশ্চিত থাকবেন যে না, খাদ্যটা নিরাপদ এবং এখানে কোনো ভেজাল বন্য কোনো রকম কিছু নেই। আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইটা হলে আমরা অনেকটা কনফিডেন্টলি কিন্তু আমরা বাজার থেকে আমাদের সাধারণ ভোক্তারা যে কোনো জিনিস কিনতে পারবেন। এবং এটা আমাদের জন্য যেটা সুবিধা হচ্ছে যে আমরা দেশ বিদেশে যে আমরা যেটা যে চাহিদা রয়েছে যে কোনো পণ্যের, সেটাকে আমরা নিশ্চিত করতে পারবো। সকলেই আশ্বস্ত থাকবেন যে না, উত্তম কৃষি চর্চার মাধ্যমে যে ফসলগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কোনো অনিয়মিত কোনো বিষয় আশাই নেই এবং সেটা কোনো ভেজালমুক্ত জিনিস তারা নিশ্চিতভাবে খাবেন। এবং আমরা এক্সপোর্টার যারা রয়েছেন এবং যারা ইম্পোর্ট করেন বিভিন্ন দেশে, তারাও এই স্ট্রেসিবিলিটি সহ অন্যান্য যে চর্চার যে নিয়মগুলো রয়েছে আন্তর্জাতিকভাবে সেগুলো অনুসরণিত হয়েছে বিবেচনায় তারা তাদের আমাদের প্রোডাক্টগুলোকে নিঃসংকোচে নেবেন এবং সেটা আমাদের জন্য রপ্তানির জন্য একটা বড় মাইলস্টোন হবে। এবং আমরা সচেতনতা বাড়াচ্ছি বিভিন্নভাবে কৃষকদের এবং আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে, যাতে করে এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে সত্যিকার অর্থে যাতে নিরাপদ খাদ্য আমাদের সকলের কাছে, আমাদের দেশে এবং বিদেশে আমরা নিশ্চিত করতে পারি আমাদের ভোক্তাদের কাছে, সেটার জন্যই এই চর্চার চেষ্টা। খাদ্য এমন একটা জিনিস যেটা নিয়ে সবাই কিন্তু অনেক চিন্তা করেন। আমি একটা জামা বা একটা গার্মেন্টস আইটেম কেনার সময় কিন্তু আমি অত ভাববো না। যখন একটা বিদেশে একজন কোনো একটা খাবার খেতে চান, কোনো একটা যে কোনো একটা পণ্য যদি খাদ্যদ্রব্য হয়, সেটা নিয়ে কিন্তু তাদের 10 বার ভাবেন। এখানে অনেক নিয়ম রয়েছে এবং তাদের বিভিন্ন রকমের কোয়ারেন্টাইন ইস্যুস রয়েছে, সেগুলোকে অনুসরণ করে তারা একটা দেশ থেকে প্রোডাক্ট দেয়। আমাদের জন্য যেমনটি তাদের জন্য তাই। তো সেজন্য আমরা যেটা বলবো যে আন্তর্জাতিক একটা নিয়ম বা স্ট্যান্ডার্ড রয়েছে, সেগুলো আমরা অনুসরণ করছি, যেটা কৃষক পর্যায়ে আগে এতটা সচেতনতা ছিল না, যে কারণে কিন্তু আমরা অনেক এক্সপোর্টের অনেক রকমের সীমাবদ্ধতা ছিল। সেগুলোকে এখন আমরা সচেতন করে যখন আমরা উত্তম কৃষি চর্চা করছি, যেটা একটা সেট স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক নিয়ম রয়েছে, সেগুলোকে অনুসরণ করে তখন কিন্তু আমাদের যে পণ্যগুলো, বিশেষ করে কৃষি পণ্য বা খাদ্যদ্রব্যের যে পণ্যগুলো আছে, সেগুলোর কিন্তু বাজারে বা বিশ্ববাজারে চাহিদা অনেক বাড়বে এবং তারা নিশ্চিন্তে এবং অনেকটা কনফিডেন্টলি তারা নিতে পারবে। নিরাপদ আম উৎপাদনের অনেকগুলো পর্যায় আছে, যেটি আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনাদেরকে দেখিয়েছি। যেমন আম উৎপাদন পর্যায়ে যেমন নানা রকমের যত্ন নেওয়ার প্রয়োজন থাকে, তেমনি সংগ্রহ, পরিবহন, ধৌতকরণ, হট ওয়াটার ট্রিটমেন্ট, স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনা এবং মোড়কে নিয়ে আসা, এগুলো কিন্তু আমরা দেখেছি এর আগে আমাদের এই অনুষ্ঠানে। আসলে এগুলোকে ঠিকমতো অনুসরণ করার মধ্য দিয়েই কিন্তু আমরা নিরাপদ আম উৎপাদন করতে পারি এবং সেটিকে বিদেশে রপ্তানির উপযুক্ত করতে পারি। প্রিয় দর্শক, আসুন আমরা একটু শুনে নেই উৎপাদনকারী কৃষক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষদের কথা। আমরা এখন কথা বলবো জানাব ফখরুল ইসলামের সঙ্গে। ফখরুল সাহেব, এইখানে আপনারা যে গ্যাপ নীতিমালা অনুশীলন করে যে আম নিয়ে এসেছেন, এটা কোথাকার আম? এটা সাতক্ষীরা। কোন জাত? হিমসাগর। এই আম শতভাগ নিরাপদ? জি জি অবশ্যই। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন এটা দর্শকদের। আসলে আপনারা জানেন আমাদের দেশে এই কাজটা করছেন পার্টনার প্রজেক্টের আন্ডারে ডিআই বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং হটেস ফাউন্ডেশন, এই তিনটা প্রতিষ্ঠান যৌথভাবে সারা দেশে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন কীভাবে কখন কতটুকু ডোজ দিতে হবে, কেমিক্যাল দিতে হবে, এবং এটা কতদিন পর রাখতে হবে, কখন আমটা পাড়তে হবে, ইত্যাদি সমস্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু প্রশিক্ষণ না, প্রশিক্ষণের পরে তারা করছে কিনা সেটা কিন্তু আবার ওনারা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পর্যায়ে অডিট করা হচ্ছে। সহযোগী হিসেবে আপনারা কি করছেন? কারণ এখানে তো দুটো ইস্যু, একটা হলো ভোক্তা কি করে জানবে যে এটা নিরাপদ, আর আপনারা সেটা কিভাবে প্রমাণ করবেন? আমরা করতে চাইছি যে আসলে যেহেতু সরকারের কাছে যে ওনারা যেভাবে তৈরি করে দিয়েছেন, এখন এটা বিশেষ করে এই আম ফসলের ক্ষেত্রে প্রমাণ হলো শুধুমাত্র এমআরএলটা টেস্ট করলে হয়। এটা যে কোনো ল্যাবে টেস্ট করা যায়, এমআরএল কত থাকে। এমআরএলটা আমাদের যে বাজারে আসার আগে টেস্ট করা হয়েছে, টেস্ট করা হয়েছে এবং সেই কারা সার্টিফিকেশন করেছে? খামারবাড়ি করেছে এবং সেই সার্টিফিকেশন ওনারা দিয়ে দিয়েছে। ওনারা প্রত্যেকটা আমাদের প্যাকেটের গায়ে একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোড আপনারা স্ক্যান করে দেখতে পারবেন এটা কবেকার, কখন কি দেওয়া হয়েছে, প্রত্যেকটা টোটাল হিস্ট্রি, প্রোডাকশন হিস্ট্রিটা ওখানে ভোক্তা চাইলে দেখতে পারেন, নিশ্চিত হতে পারে।
জনাব শামীম আলম, আপনাকে শুভেচ্ছা জানাই মাটি ও মানুষের পক্ষ থেকে। আপনাকে শুভেচ্ছা। জি। এই উত্তম কৃষি চর্চা অনুশীলনের ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করছেন? আসলে আপনাকে প্রথমে যেটা বলে রাখি যে আসলে AR মালিক সিড প্রাইভেট লিমিটেড, এটা বাংলাদেশে যদিও বা হাইব্রিড সবজি বীজ সরবরাহের বলা যায় জনক আর কি, কিন্তু পাশাপাশি আমরাই বাংলাদেশে আর কি প্রথম গ্লোবাল গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিস সার্টিফিকেটধারী একটা প্রতিষ্ঠান। জি। আমরা মূলত ফলের ক্ষেত্রে আম এবং এছাড়া 12টা সবজির ক্ষেত্রে ইতিমধ্যে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন আমরা অর্জন করেছি, যেখানে আমরা প্রায় 92টা প্রোটোকল বা প্যারামিটার আমরা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ এবং পুষ্টিকর, যেটা বলা হয় নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত সবজি এবং ফল উৎপাদন আমরা করে যাচ্ছি আর কি। আপনাদের সঙ্গে কত কৃষক রয়েছে সারা দেশে? আমরা ইতিমধ্যে আমাদের 5000 কৃষক বগুড়া এবং গাইবান্ধা জেলায়, এবং একই সঙ্গে প্রায় 2000 মতো কৃষক আমাদের দিনাজপুর ঠাকুরগাঁও অঞ্চলে আর কি, যারা আমাদের গ্লোবাল গ্যাপের যে 192টা প্রোটোকল বা প্যারামিটার আছে সেগুলো প্র্যাকটিস করছে, এবং আমরা তাদেরকে গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চা অনুশীলনের উপরে প্রশিক্ষণ প্রদান করে আসছি। আপনাকে আমি আরেকটা তথ্য দিতে চাই, ইতিমধ্যে আমরা বাংলাদেশে 80 জন কৃষক যারা উত্তম কৃষি চর্চা অনুষ্ঠানের উপরে অলরেডি তারা সনদ প্রাপ্ত হয়েছে, এবং বছরে অলরেডি আমাদের 800 ফার্মার গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনের জন্য যে অডিট কার্যক্রমটা, সেই অডিট কার্যক্রমটা ইতিমধ্যে আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আমরা জুলাইয়ের ভিতরে হয়তোবা আমরা আরও 800 জন কৃষক যারা আমাদের বাংলাদেশের। আপনারা তো কৃষক পর্যায়ে কাজ করছেন, কৃষক পর্যায়ে কাজ করতে গিয়ে কৃষকের কি কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনার নজরে এসছে, এবং যেটার জন্য আপনারা সুপারিশ করতে চান যে সরকারের এই জায়গাগুলো নজর দেওয়া উচিত? আচ্ছা, আসলে বিষয়টা কি দেখেন, উত্তম কৃষি চর্চা একটা অনুশীলন, এই অনুশীলনটা আসলে একার পক্ষে সম্ভব না। এই অনুশীলনটা করতে গেলে আমাদের যে প্রোটোকলগুলো আছে, প্যারামিটারগুলো আছে, সেগুলো বাস্তবায়ন করতে গেলে অংশগ্রহণ দরকার। বিশেষ করে আমি একটা উদাহরণ যদি আপনাকে বলি, একটা গ্যাপ বা উত্তম কৃষি চর্চা অনুশীলনের ক্ষেত্রে আপনার যে পানিটা ব্যবহার করা হয়, সে পানিটা পরীক্ষিত হতে হবে, এবং পানিতে যাতে করে কোনো প্রকার ক্ষতিকারক উপাদান না থাকে। কিন্তু দেখেন, একজন কৃষক আমাদের দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন কৃষকের বড় জোর 10 শতক বা 20 শতক জমি আছে, তাকে কিন্তু নির্ভর করতে হয় অন্য পানি প্রদান যে মেশিনের জন্য। কাজেই এখন সরকারের যে বিষয়টা আছে আর কি, আমাদের যে সেচ ব্যবস্থাপনা থেকে শুরু করে আমাদের যে উত্তম কৃষি চর্চা অনুশীলনের ক্ষেত্রে যে আমাদের অন্যান্য যে চর্চাগত বিষয়গুলো আছে, সেটা একজন কৃষককে আমাদেরকে একত্রিত করতে হবে। এই কৃষকদেরকে একত্রিত করার ক্ষেত্রে কৃষকদের বিভিন্ন উদ্বুদ্ধকরণ কার্যক্রমগুলো সরকারের পক্ষ থেকেই বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকেই এই গ্যাপ নীতিমালা সম্পর্কে অনেক রকমের সন্দিহান রয়েছে। এ বিষয়ে এখন আমি কথা বলবো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নোমান ফারুকের সঙ্গে, যিনি গ্লোবাল গ্যাপের বাংলাদেশের একমাত্র সার্টিফাইড ট্রেনার। জনাব নোমান ফারুক, আপনাকে মাটি ও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমি যেমনটি বলছিলাম যে আমাদের এই গ্যাপ নীতিমালা অনুসরণ করে আম রপ্তানির একটা প্রচেষ্টা শুরু হয়েছে। তো আমাদের কৃষক পর্যায়ে এই গ্যাপ নিয়ে নানান সন্দেহ উদ্বেগ রয়েছে, বিশেষ করে গ্যাপের যে প্রোটোকল, গ্যাপের কতগুলো প্রোটোকল? গ্যাপের প্র্যাকটিস আমরা বলি প্রায় 246টি প্র্যাকটিস রয়েছে বাংলাদেশ গ্যাপে। 246 টোটাল। এটা একটু বেশি হয়ে গেল না? এখন আমরা যে কথাটি বলতে চাই, আসলে গ্যাপটা কেন লাগবে, প্রথম হলো এই কথাটি। আচ্ছা, আজকে কিন্তু আমি সবাই কিন্তু আমরা বলছি যে আমাদের নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে, এটা আমার মৌলিক চাহিদা। আমার ফসলকে নিরাপদ করতে হবে, কিন্তু এই নিরাপদের নিশ্চয়তাটা দেবে কিন্তু গ্যাপ সার্টিফিকেট। আপনার এই ফসলটা যদি গ্যাপ সার্টিফাইড হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এটা হলো নিরাপদ। এখন যে বিষয়টি আসছে, আপনি বলেন বাংলাদেশ গ্যাপের যে প্র্যাকটিসগুলো, অনেকগুলো প্র্যাকটিস, এই 246টা হলো টোটাল প্র্যাকটিস। সকল ফল ফসল মিলিয়ে যে কোনো পর্যায়ে চাষাবাদ করতে গেলে তার সর্বোচ্চ 246টা। কিন্তু একজন কৃষকের কিন্তু সবগুলো নাও লাগতে পারে, কারোর জন্য 150, কারোর জন্য 160, কারোর জন্য 170। এক একজনের প্রেক্ষাপটে, চাষাবাদের প্রেক্ষাপটে এক একটা প্র্যাকটিস প্রযোজ্য হবে। তারপর আমরা বলেছি কৃষকদের জন্য এটা সহজ করে নিয়ে আসতে হবে। যেহেতু কৃষি পণ্যের সার্টিফিকেশনে আমরা একবারই নতুন, আমরা বলেছি যদি এটাকে এভাবে করা যায় যে 5টি মডিউল রয়েছে বাংলাদেশ গ্যাপে, আপনি জানেন।
যে যারা নিরাপদ খাদ্য মডিউল করবে তারা বেসিক গ্যাপ সার্টিফিকেট পেয়ে যাবে, আরেকটি মডিউল করলে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট পাবে, সবগুলো মডিউল করলে সে অ্যাডভান্স সার্টিফিকেট পাবে। অর্থাৎ আপনি বলছেন যে সব কৃষকের সবগুলো তো দরকার না, নাই, সব কৃষকের সবগুলো না হলেও হবে, তারপরে আপনার ইন্টারমিডিয়েট সেকেন্ডারি ভাবে করা যায়, অ্যাডভান্স, রাইট, তাহলে কৃষকের জন্য বিষয়টা সহজ হবে। কারণ আমরা একবারই নতুন, আমরা ধীরে ধীরে অভ্যস্ত হই, কৃষকদেরকে এটার সাথে আমরা ধীরে ধীরে এটাকে পরিচিত করি। সরকারের পক্ষ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই গ্যাপ অনুশীলনকে তদারকি করছেন, তাই তো? জি। আচ্ছা, এখানে বেসরকারি সংস্থাগুলো কিভাবে ভূমিকা রাখছে? দুই একটি বেসরকারি সংস্থার সঙ্গে, যেমন একটি সিড কোম্পানি, নামধারী সিড, তারা রয়েছেন, এদের ভূমিকা কি এখানে? হ্যাঁ, এখন বাংলাদেশে গ্যাপের স্কিমও হলো বিএআরসি এবং এটাকে ইমপ্লিমেন্ট করছে ডিএই, আর সার্টিফিকেশন দিবে বিএসসিবি, এটাও ডিএর আন্ডারে, ডিএর সাথে। এর বাইরেও আমরা দেখি যে এখন 5টি কোম্পানি রয়েছে যারা বাংলাদেশ গ্যাপ না, তারা গ্লোবাল গ্যাপের সাথে কাজ করছে। গ্লোবাল গ্যাপ হলো এই উত্তম কৃষি চর্চার বৈশ্বিক একটা প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠান। তার মধ্যে সবচেয়ে বেশি কাজ করছে এর মালিক, তাদের দুটো সার্টিফিকেট আছে, একটা হলো মালিক ফ্রেশ আর একটি হলো মালিক ফার্ম ফ্রেশ, এবং তাদের 1082 জন রেজিস্টার্ড ফার্মার রয়েছে। তাই আমরা দেখছি তাদের কাজটা খুব চমৎকার। এর বাইরেও আরো আমরা ধারণা পেলাম যে কোনো সংস্থা তারা এটা নিয়ে কাজ করছে। আপনার কাছে আমার একটু জানবার আছে, সেটা হলো যে এই আমের ক্ষেত্রে, আমরা তো আম রপ্তানি নিয়ে আজকে কথা বলছি বেশি, আম রপ্তানির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই যে হিট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, এটা তো খুব বেশি নয় সংখ্যায়, এবং আমাদের মেইন স্ট্রিম বাজারে যে আমটা আসছে তার নিরাপত্তাও তো একটা বড় ইস্যু আমাদের ভোক্তাদের জন্য। তো যে এই হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা বাড়ানো কতটা জরুরি, এবং সেই ব্যাপারে আমরা কি করতে পারি বলে আপনার কাছে মনে হয়? বিশেষ করে ভোক্তা পর্যায়ে এখন যে বাজারে আম আসছে, সেই আমটা কি করে ভোক্তা জানবে এটা নিরাপদ আম? যখনই এটা গ্লোবাল গ্যাপ অথবা বাংলাদেশ গ্যাপের লোগো থাকবে তখনই সে বুঝতে পারবে এটা নিরাপদ, কারণ টেস্টেড। এখানে টেস্ট করার পরে সার্টিফিকেটটা দেওয়া হয় যে এর মধ্যে কোনো পেস্টিসাইড নাই। প্রত্যেকটা আমের উপরে একটা ছোট স্টিকার থাকবে, পুরো বক্সের মধ্যে হয়তো একটা স্টিকার থাকবে, যেমন আপনি এই বক্সের মধ্যে স্টিকারটা দেখেছেন, জি জি, একটা কিউআর কোড থাকে, সে কিউআর কোড দেখে কিন্তু সে বুঝতে পারবে। আর যে ট্রিটমেন্টগুলোর কথা বলছেন এগুলো হলো আমের গুণগত মান রক্ষা করার জন্য। এর মধ্যে একটা আছে ভেপার হিট ট্রিটমেন্ট, যেটা আমাদের গাবতলী বিএডিসিতে হচ্ছে। আপনার জাপানে আম পাঠাতে গেলে এটা ম্যান্ডেটরি, আপনাকে লাগবেই ভেপার হিট ট্রিটমেন্ট, এবং অনেক দেশ তারা চায় তাদের নিরাপত্তা, সেজন্য তারা ভেপার হিট ট্রিটমেন্টটাকে বেশি প্রিফার করে। আমরা সেই ক্যাপাসিটি বিল্ডিংগুলো নিয়ে কিন্তু সরকার খুব আন্তরিকতার সাথে কাজ করছে। আসল কথা হচ্ছে যে কৃষক হয়তো নিরাপদ আম উৎপাদন করবেন বা তাদেরকে হয়তো সেক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হবে, তবে সেটিকে যদি বাজারের সাথে লিঙ্কেজ করিয়ে দেওয়া না যায় তাহলে কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাবেন না। আমরা চাইব এইরকম কার্যক্রম অব্যাহত থাকুক, কৃষক ভালো মানের পণ্য উৎপাদন করবে, তার জন্য তাদেরকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হবে, এবং তাদের উৎপাদিত পণ্য, সেটি আম হোক বা অন্য যে কোনো ফল হোক, সেগুলোকে আবার বিক্রি করার ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে যেমন অগ্রগতি অর্জন করব, একইভাবে আমরা বিদেশে রপ্তানির ক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের অগ্রগতি অর্জন করব। নিরাপদ খাদ্য উৎপাদন করতে কৃষক আগ্রহী, কৃষক উত্তম কৃষিচর্চার মানদণ্ড অনুসরণ করতে আগ্রহী, কিন্তু কৃষকের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে তার উৎপাদিত পণ্য যদি সে ভালোভাবে বিক্রি করতে না পারে তাহলে তো তার উৎসাহ থাকবে না। তার যদি উৎসাহ হারিয়ে যায়, আমার কৃষক যদি উৎসাহ হারায়, তাহলে পরে আমরা উৎপাদন কোথা থেকে পাবো? তাই আমরা যদি নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করতে চাই, ভোক্তা পর্যায়েও আমাদের সচেতন হওয়া দরকার। আমাদের কৃষকরা যাতে লাভবান হতে পারে সেই ব্যাপারেও আমাদের সংবেদনশীল হওয়া দরকার। আজকে শুধু আম নয়, আমরা চাইব আমাদের সকল পণ্যই নিরাপদ হবে। উত্তম কৃষিচর্চা অনুশীলন করে আমাদের দেশের সকল ফল এবং ফলাদি আমরা নিরাপদভাবে রপ্তানি করতে পারবো, আমাদের দেশের বাজারে তা সরবরাহ করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাটি ও মানুষের পক্ষ থেকে। আমাদের সঙ্গে থাকুন, মাটি ও মানুষের সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠানগুলো দেখবার জন্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।